দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন ইভালির সৌজন্যে বেদ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। দর্শক আপনারা জানেন প্রতিদিন দুপুর 1টা থেকে আপনাদের সামনে আমরা হাজির হই ব্যবসা বাণিজ্যের নানা বিষয় এবং বাস্তবতা নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই ব্যাংক খাত নিয়ে। দর্শক আপনারা জানেন যে করোনা মহামারীর পর থেকে কিন্তু এক প্রকার অর্থনৈতিক স্থবিরতা তৈরি হয় এবং সেই সময় থেকে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন শুরু হয়েছে। তারপর থেকে আমরা দেখেছি ব্যাংকগুলো সেই প্রণোদনা প্যাকেজ যতদিন পর্যন্ত ছাড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্য ঘুরতে শুরু করেছে এবং এখনকার বাস্তবতা হচ্ছে ব্যাংকগুলোতে অলস মানি পড়ে আছে, সেই অর্থগুলো নেয়ার মতো পর্যাপ্ত অর্থাৎ যেই ধরনের ক্লায়েন্ট ব্যাংক খুঁজে বেড়াচ্ছে সেই ধরনের ক্লায়েন্টের স্বল্পতা রয়েছে। এমন বাস্তবতা আমরা জানি যে আগামীকালকে নতুন প্রজন্মের আরেকটি ব্যাংক, দেশের 60তম ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যাত্রা শুরু হতে যাচ্ছে। সেই বাস্তবতায় এখনকার ব্যাংকিং কি পরিস্থিতি সেই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন যুক্ত হয়েছে অতিথি, আমাদের সঙ্গে এর মধ্যে প্রথমজন হচ্ছে মোহাম্মদ জসিম উদ্দিন, তিনি চেয়ারম্যান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং সাবেক প্রথম সহসভাপতি এফবিসিসিআই। জনাব জসিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন ডক্টর আহসান ইস মনসুর, আমাদের পরিচিত মুখ, তিনি একজন অর্থনীতিবিদ এবং চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক। আমরা শুরুতেই আলোচনা যেতে চাই। মোহাম্মদ জসিম উদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আগামীকালকে সবকিছু ঠিক থাকলে আপনাদের নতুন প্রজন্মের যে ব্যাংক সেটি উদ্বোধন হতে যাচ্ছে বলে আমরা জানি। সেই ক্ষেত্রে এই বাস্তবতায় নতুন আরেকটি ব্যাংক আপনারা নিয়ে আসছেন, নতুন কি নিয়ে আসবেন সাধারণ মানুষের জন্য, যেটি আসলে ব্যতিক্রম কিছু হবে? মানুষ আপনাদের নতুন ব্যাংক থেকে কি পেতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি হাসান এস মনসুর, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, উনি আছেন আমাদের সাথে। আসলে আমরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আমরা জার্নিটা শুরু করেছিলাম আজ থেকে 3.5 বছর আগে। জি জি জনাব জসিম উদ্দিন, আমার জি আপনি বলুন। 3.5 বছর আগে আপনি জার্নি শুরু করেছেন। 3.5 বছর আগে আমরা জার্নিটা শুরু করেছি। ফাইনালি আমরা আগামী দিন আমরা গ্র্যান্ড ওপেনিং করব এবং আগামী পরশু 11 তারিখে আমরা আমাদের ব্রাঞ্চ ওপেনিং করব ইনশাআল্লাহ। আসলে বাংলাদেশ তো আমাদের শুরু থেকেই চ্যালেঞ্জিং। আমরা বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন থেকে কিন্তু আমরা চ্যালেঞ্জ শুরু হয়েছে। তবে একটা নতুন ব্যাংকের জন্য একটা জিনিস যে ভালো, আমাদের ধরেন আগে তো আমাদের ব্যাংকগুলিতে মানে আমাদের যে সুদের হার ছিল আপনার জি অনেক বেশি, সেখানে তো এখন একটা সিঙ্গেল ডিজিটে চলে আসছে, 6-9 একটা ব্যাপার আছে। তা আমরা নতুন ভাবে যেহেতু শুরু করেছি, আমাদের ওই পুরানো বেশি আপনার সুদের আমানত আমাদের কাছে নাই, আমরা নতুন শুরু করেছি। তবে অবশ্যই এটা তো একটা চ্যালেঞ্জিং আফটার কোভিড এবং কোভিড এর পরে আপনি যেটা বললেন, আপনার শুরুতেই প্রারম্ভিক আপনি বলছিলেন যে অলস টাকা পড়ে আছে। হ্যাঁ, আমাদের আসলে বাংলাদেশে যাদের টাকা প্রয়োজন আছে, যারা বড় বড় ব্যবসায়ী, তারা এখন বিদেশ থেকে কম সুদে টাকা নিয়ে আসতেছে এবং যাদের টাকা প্রয়োজন তারা অনেকেই হয়তো দিতে পারছেন না, অথবা রিয়েল যাদের প্রয়োজন তাদের কাছে ব্যাংক যেতেও পারছে না। আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাতে ওনার যে স্টিমুলাস প্যাকেজের যে সবচাইতে আপনার আপনার 20,000 কোটি টাকা যেটা এমএসএমইর জন্য টাকাটা দিয়েছেন, সেটি মনে হয় 52% মতো মানে ডিসবার্সমেন্ট হয়েছে। এখনো 48% ডিসবার্সমেন্ট হয়নি। তার মানেটা কি? তার মানেটা হলো তারা টাকাটা দিতে পারে নাই। আমি মনে করি ব্র্যাক ব্যাংক অনেক এই ব্যাপারে অনেক সাকসেসফুল। তারা গ্রামে গঞ্জে যেভাবে এসএমইদের সাথে কাজ করছেন, তারা সেই কাজটা করছেন। অনেক ব্যাংক বাংলাদেশের আছে, আমাদের 60টা ব্যাংকের মধ্যে এদেরকে নিয়ে কাজ খুব বেশি ব্যাংক করে না। তো ওই জায়গাগুলি কিন্তু এখনো ইনট্যাক্ট আছে। এখনো 50% মানুষ ব্যাংকের সেবার বাইরে আছে এবং বাংলাদেশের যে সামনের দিকে যে জনাব জসিম উদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই, বাংলাদেশ ভারত মৈত্রী সেতু উদ্বোধন করে কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সেখানে যেতেই সরাসরি। बहुत ही धीमी गति से चल रही है। साथियों, डबल इंजन की सरकार का सबसे बड़ा असर गरीबों को अपने पक्के घर देने की गति में दिख रहा है। आज जब
त्रिपुरा की सरकार चौथे साल में प्रवेश कर रही है, तो राज्य के 40,000 गरीब परिवारों को भी अपना नया घर मिल रहा है। जिन गरीब परिवारों के अपने घर का सपना आज पूरा हो रहा है, वो भली भांति अपने एक वोट की ताकत क्या होती है, अपना एक वोट अपने सपनों को पूरा करने का सामर्थ्य कैसे दिखाती है, वो आज जब आपको अपना घर मिल रहा है तो आप महसूस कर रहे हैं। मेरी कामना है कि ये नया घर आपके सपनों को और आपके बच्चों की आकांक्षाओं को नई उड़ान देने वाला सिद्ध होगा। भाइयों और बहनों, ये डबल इंजन की सरकार की ही ताकत है कि प्रधानमंत्री आवास योजना, चाहे वो ग्रामीण हो या शहरी, इसमें त्रिपुरा बहुत तेजी से काम कर रहा है। त्रिपुरा के छोटे बड़े शहरों में गरीबों के लिए 80,000 से ज्यादा पक्के घर स्वीकृत हो चुके हैं। त्रिपुरा देश के उन 6 राज्यों में भी शामिल है जहां नई टेक्नोलॉजी से तैयार होने वाले आधुनिक घरों का निर्माण हो रहा है। भाइयों और बहनों, हमने आपसे वादा किया था कि त्रिपुरा में हीरा वाला विकास हो, ऐसा डबल इंजन लगाएंगे। और अभी मैं वीडियो देख रहा था, बढ़िया ढंग से बताया था। हीरा यानी हाईवेज, आईवेज, रेलवेज और एयरवेज। त्रिपुरा की कनेक्टिविटी के इंफ्रास्ट्रक्चर में बीते 3 साल में तेजी से सुधार हुआ है। एयरपोर्ट का काम हो या फिर समंदर के रास्ते त्रिपुरा को इंटरनेट से जोड़ने का काम हो, रेल लिंक हो, इनमें तेजी से काम हो रहा है। आज भी 3,000 करोड़ रुपए से ज्यादा के जिन प्रोजेक्ट्स का लोकार्पण और शिलान्यास किया गया है, वो हमारे उसी हीरा मॉडल का ही हिस्सा है। बल्कि अब तो वाटरवेज, पोर्ट इंफ्रास्ट्रक्चर भी इसमें जुड़ गया है। साथियों, इसी कड़ी में आज गांव के लिए सड़कें, हाईवे का चौड़ीकरण, ब्रिज, पार्किंग, एक्सपोर्ट के लिए इंफ्रास्ट्रक्चर, स्मार्ट सिटी से जुड़ा इंफ्रास्ट्रक्चर, इनका उपहार आज त्रिपुरा को मिला है। आज कनेक्टिविटी की जो सुविधाएं त्रिपुरा में विकसित हो रही हैं, वो दूर दराज के गांवों में लोगों का जीवन आसान बनाने के साथ ही लोगों की आय बढ़ाने में भी मदद कर रहे हैं। ये कनेक्टिविटी बांग्लादेश के साथ हमारी मैत्री, हमारे व्यापार की भी मजबूत कड़ी सिद्ध हो रही है। साथियों, इस पूरे रीजन को उत्तर पूर्वी भारत और बांग्लादेश के बीच एक प्रकार से ट्रेड कॉरिडोर के रूप में विकसित किया जा रहा है। अपने बांग्लादेश दौरे के दौरान मैंने और प्रधानमंत्री शेख हसीना जी ने বাংলাদেশ ভারত মৈত্রী সেতু উদ্বোধন করে কথা বলছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বিষয়ে কথা বলছিলেন। আমরা সেখানে ছিলাম। দর্শক, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, আপনার কাছে আমরা একটু আবার ফিরতে চাই। যেমনটি আপনি বলছিলেন যে এখনকার বাস্তবতায় আপনাদের নতুন ব্যাংক, সেটি আসলে বাকি 59টি ব্যাংকের মধ্যে আপনারা কি ধরনের সেবা, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, কেন আসলে মানুষ আপনাদের কাছে যাবে, আপনারা নতুন কি নিয়ে আসছেন মানুষের জন্য?
আসলে আমরা তো যেটি চাচ্ছি সেটি হচ্ছে আমরা নতুন প্রজন্মের ব্যাংক হিসেবে আমরা আহ, মানুষের জন্য আমরা ফোকাসটা করতে চাই। অবশ্যই আমরা কর্পোরেট বিজনেস করব, কিন্তু আমাদের ফোকাস হবে এসএমই এবং এমএসএমই এর জন্য। এবং এসএমই। আপনি জানেন যে বাংলাদেশের আহ, মানে অনেকগুলি ব্যাংক আছে, বাট অনেক ব্যাংক কিন্তু এই জায়গায় ফোকাস করছেন না। তা আমি মনে করি আমাদের জন্য ওই জায়গাটাতে ফোকাসটা করব আমরা। আর যাদের আনব্যাংকিং, যারা ব্যাংকের সুবিধা পাচ্ছে না ওইসব জায়গায় আমরা যেতে চাচ্ছি। আমাদের রুরাল এরিয়াতে এখন অনেক অপরচুনিটি আছে। আমাদের অনেক শিক্ষিত যুবকরা এখন আপনার গ্রামে গঞ্জে বিভিন্ন নতুন নতুন ব্যবসার সাথে সম্পৃক্ত হচ্ছে। ইভেন আমাদের এগ্রিকালচারটাও এখন আধুনিকায়ন হচ্ছে, ওখানে শিক্ষিত যুবকরা আসতেছে। আমাদের পোল্ট্রি ফার্ম, আমাদের আহ, এই সকল জায়গায় কিন্তু আমরা যেতে চাই। তাদের আপনারা টাকাটা যেতে চান প্রয়োজন এসএমই এবং খাত নিয়ে মূলত আপনারা ফোকাস করতে চান। আমরা জানি দেশের সবচেয়ে বেশি এসএমই নিয়ে কাজ করে ব্র্যাক ব্যাংক, তার চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন জনাব আহসান এস মনসুর। আপনি নিশ্চয়ই শুনছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন যে কথাগুলো বলছিলেন, তারা এসএমই নিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। তবে একটি বিষয় বরাবরই বলা হয় যে এসএমই খাত অবহেলিত, এসএমই খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলোর অনীহা রয়েছে। সেই প্রশ্নের কি উত্তর দেবেন? আর নতুন ব্যাংকগুলো যদি এসএমই নিয়ে করতে চায় সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে সব ব্যাংকই যে সব সেক্টরের ফোকাস থাকবে সেটা ঠিক নয়। কোন কোন ব্যাংকের কর্পোরেট ফোকাস থাকবে, কোন কোন ব্যাংকের ট্রেড ফোকাস থাকবে, কোন কোন ব্যাংকের এসএমই ফোকাস থাকবে, কোন কোন ব্যাংকের অন্যান্য ধরনের হাউজিং সেক্টর ফোকাস থাকতে পারে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনদের থাকতে পারে। তো এইগুলো ব্যাংকের তাদের যে স্ট্র্যাটেজিক ভিশন, তাদের যে স্ট্র্যাটেজিক পারপাস সেটার উপরে ডিপেন্ড করবে। এখন যেটা হচ্ছে যে বাংলাদেশে এসএমই খাত একটা বড় খাত। আমরা যেটাকে বলি কৃষির পরেই কিন্তু এই এসএমই খাতটা ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট জেনারেশন এবং ইন টার্মস অফ আউটপুট জেনারেশন। দ্বিতীয় বৃহৎ। এই খাতটাকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ যেতে পারবে না, এগুতে পারবে না। এবং এই খাতটা এখনো আমি বলবো অপরিসীম এখানে সুযোগ আছে। আমি যদি ব্যাংকের কথাই বলি, আমাদের পোর্টফোলিও 2 বছর আগে ছিল 40-42% মতো ছিল এসএমই লেন্ডিং। এটা আমরা এই বছর, এই করোনার বছরে এটাকে 50% ক্রস করে 53% আমরা আছি ডিসেম্বর মাসে। আমাদের লক্ষ্য হচ্ছে যে 2-3 বছরের মধ্যে আমরা এটাকে 60% নিয়ে যাবে। যদি গত বছরের কথাই ধরি, 2020 সালে আমাদের প্রবৃদ্ধি এসএবি খাতে হয়েছে আই থিঙ্ক 44 বা 45% টোটাল পোর্টফোলিও, যেটা আমাদের সবচেয়ে বড় পোর্টফোলিও, তার আবার প্রবৃদ্ধিটা এইভাবে হয়েছে। কাজে আমাদের ফোকাসটা ওইখানে রয়েছে এবং আমরা মনে করি যে এখানে যথেষ্ট সম্ভাবনা আছে এবং ইটস গুড বিজনেস এনিওয়ে। সো ইভেন 9% হওয়ার পরে আমাদের যে সংখ্যাটা ছিল যে এখানে আমরা অপারেট করতে পারবো কিনা, কস্ট এফেক্টিভ হতে পারবো কিনা, সেই সংখ্যাটাও এখন দূর হয়ে গেছে, আমরা এখানে পারছি। উদাহরণস্বরূপ আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি অ্যালোকেশন দিয়েছিল এসএমইদের দেওয়ার জন্য ব্যাংকে 1100 কোটি টাকা। 1100 কোটি টাকা কিন্তু ব্যাংক অক্টোবর মাসের মধ্যেই বিতরণ করে ফেলে। তারপরে আবার বাংলাদেশ ব্যাংক বলে ঠিক আছে, অন্য জায়গায় অ্যালোকেশন বাড়ে নাই, মানে করতে পারে নাই, সেই জন্য আর 200 কোটি টাকা দিলাম, 1300 কোটি টাকা। সেটা জানুয়ারি মাসের আগেই সেটা শেষ হয়ে গেছে অ্যালোকেশন করা। এখন বাংলাদেশ ব্যাংক বলছে আরো 200 কোটি টাকা করা, তোমরা 1500 কোটি টাকা। তো সেটাও আমরা হাতে নিয়েছি এবং সেটার কাজ এখন চলছে। কাজে আমি মনে করি যে এটা করা সম্ভব। যারা এসএমই তে কাজ করেছে তারা এটা করতে পারবে, যারা এসএমই তে কাজ করে নাই তারা কিন্তু হঠাৎ করে এখানে যেতে পারবে না। হ্যাঁ, আমি আমি ডক্টর মনসুর, সারা দেশে আমরা জানি প্রায় 78,18,000 হিসেব বলছে উদ্যোক্তা রয়েছেন, এসএমই উদ্যোক্তা। তো এত মানুষ, এত উদ্যোক্তাদের নিয়ে আপনারা কতটুকু কাজ করতে পারছেন? এবং যেই বিষয়টি প্রশ্ন এরই মধ্যে উঠে এসেছে, যেটি মোহাম্মদ জসিমউদ্দিন শুরুতেই বললেন যে 20,000 কোটি টাকা বিতরণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার পরেও আমরা জানি সবচেয়ে কম বিতরণ হয়েছে কিন্তু এসএমই খাতেই। তো সেটি আসলে কেন এবং কি করে আসলে উদ্যোক্তারা আরো বেশি এই ব্যাংক লোন পেতে পারে, ব্যাংক সহায়তা পেতে পারে, এবং এই বিপদকালীন সময়ে বিশেষ করে করোনা মহামারীর মধ্যে তারা কি করে ব্যবসা বাণিজ্য ঘোরাতে হলে যেই ব্যাংক লোন দরকার সেটি কি করে পেতে পারে? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ, সাথেই থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ বিরতির পরে আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ। যে বিষয়ে আজকে কথা বলছি ব্যাংক ও বাস্তবতা নিয়ে। বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম যে দেশে তরুণ উদ্যোক্তা রয়েছে প্রায় 78,18,000। তবে আমরা গতকালকে দেখেছি নারী দিবস উদযাপন করা হলো, সেই ক্ষেত্রে নারী যারা উদ্যোক্তা রয়েছেন, এখন তো অনেকেই নারী উদ্যোক্তা হচ্ছেন এবং অনলাইনের কল্যাণে তারা আসলে ব্যবসা বাণিজ্য বেশ ভালোই করছেন।
তবে তাদের যে অভিযোগ বরাবর যে বৈষম্য করা হয়, বড়দেরকে লোন দেওয়া হয়, ছোটদেরকে দেওয়া হয় না, পুরুষদের দেওয়া হয়, অনেক ক্ষেত্রে নারীদেরকে দেওয়া হয় না। এই বৈষম্যগুলো কি করে দূর করা যায় ডক্টর আহসান এস মনসুর? দেখুন, যেটা অভিযোগটা এসছে এটা কিন্তু সত্য। আমরা স্টাডি করে দেখেছি এসএমই খাতের মধ্যেও যে লোনের ডিস্ট্রিবিউশন, নারী উদ্যোক্তাদের পরিমাণটা হচ্ছে মাত্র 3 থেকে 5% মধ্যে ভ্যারি করে, ম্যাক্সিমাম 5, অর্থাৎ 95 জন বা 97 জনই হচ্ছে পুরুষ। এখানে একটা বৈষম্য তো অবশ্যই আছে, এটা অস্বীকার করা যাবে না, এবং এটাকে কনসিয়াসলি, এটাকে পলিসিগত ইন্টারভেনশনের মাধ্যমে এটা করতে হবে, এবং এটা 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 এসএমই পর্যায়ে নিয়ে করতে হবে। শুধু শুধু শহর কেন্দ্রিক রাখলে হবে না, এটা একটা দিক। দ্বিতীয়ত যেটা আপনি বললেন যে বিশাল জনগোষ্ঠী এখনো কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর বাইরে রয়ে গেছে, তারা এখনো নিজেদের টাকা দিয়ে মূলধন, আমরা আমরা স্টাডি করে দেখেছি যে প্রায় 98% স্টার্ট আপ তারা কিন্তু পরিবারের টাকা দিয়ে স্টার্ট আপ করেছে, ব্যাংকের থেকে, কোনো ব্যাংক থেকে কিন্তু তারা সেইভাবে টাকা পায় নাই। তো এই যে একটা চিত্র, অর্থাৎ শুরু করতে হলে ব্যাংক আমাকে দেবে না, ব্যাংক কিন্তু সৃজনশীল নয়, আমার কাছে যেটা মনে হয় আরেকটু সৃজনশীল হতে হবে, তাদেরকে উদ্যোক্তাদের ইনিশিয়েটিভ দেখতে হবে, তাদের তাদের যোগ্যতা দেখতে হবে, তাদের এনথুজিয়াজম দেখতে হবে, কিছুটা রিস্ক নিতে হবে। শুধুমাত্র অ্যাসেট কোলাটারালাইজ করে আমাকে করতে হবে এমন কোনো কথা নাই। এখানে আমি একটা বলি যে বাংলাদেশ ব্যাংকের যে রিসেন্ট যে উদ্যোগটা নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট নিয়ে, যে অতি ক্ষুদ্রদেরকে তারা উইদাউট কোলাটারাল যে লোনগুলো দেওয়া হবে সেটাকে তারা গ্যারান্টি দিচ্ছে উইথ প্রিমিয়াম। ব্যাংকগুলো 1% বা 0.5% দেবে, প্রিমিয়াম দেবে লোনের উপর, এবং সেই প্রিমিয়ামের এগেইনস্টে তাদেরকে ইন্স্যুরেন্স গ্যারান্টি দেওয়া হবে, যেটার মাধ্যমে আমি মনে করি যে একটা বিশাল ভাবে আমরা এই আন্ডার সার্ভড কমিউনিটিকে আমরা সার্ভ করতে পারবো। আমার ধারণা হচ্ছে যে এই উই আর অনলি স্ক্র্যাচিং দ্য সারফেস। এখানে আমাদের প্রেজেন্স, ব্যাংক যদিও আমাদের 53% আছে, যদিও আমরা 60%ও যেতে চাই, একটা ব্যাংকের পক্ষে বা দুটো ব্যাংকের পক্ষে, তিনটা ব্যাংকের পক্ষে এটা সম্ভব না। সেই জন্য আমি মনে করি যে জসিম সাহেবের যে উদ্যোগ, যে এটাকে যদি সত্যি সত্যি ওনারা আরেকটা ইসলামী ব্যাংক করতে পারেন এবং সেটাকে দেশব্যাপী স্প্রেড আউট করে ফেলতে পারেন, আগামী 5 বছরই হোক, 10 বছরই হোক, সেটা বিশাল ভাবে এটা একটা কাজ করতে পারবে। এখানে যথেষ্ট পটেনশিয়াল আছে, আমাদের উদ্যোগ নিতে হবে, উই হ্যাভ টু রিচ আউট টু দেম। সেটা করলে পরে দুটো জিনিসই ভালো হবে। ইটস এ গুড বিজনেস, it's a good business first of all. Second, it's a socially it's the most desirable thing. দেশের জন্য এটা কিন্তু খুব একটা উপকারী খাত। অসংখ্য ধন্যবাদ ডক্টর মনসুর। জসিমউদ্দিন, আপনার কাছে একটু ফিরতে চাই আবার। যে বিষয়টি আমরা শুনলাম যে নারীদের, আসলে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ব্যাংক খাতে খুবই কম, এবং আরেকটি বিষয় হচ্ছে যারা স্টার্ট আপ করে, নতুন ব্যবসা শুরু করতে চায় উদ্যম নিয়ে, উদ্দীপনা নিয়ে, তারা আসলে ব্যাংকগুলো থেকে কোনো সহায়তা পায় না। এই দুটো শ্রেণীকে নিয়ে কি আপনাদের কোনো স্পেসিফিক কোনো প্ল্যান রয়েছে কিনা? আরেকটি বিষয়, আমরা জানি এজেন্ট ব্যাংকের পরিধি বাড়ছে সারা দেশে, হিসেব মতে প্রায় 1 কোটি মতো এজেন্ট ব্যাংকের মাধ্যমে মানুষ সেবা নিচ্ছে। এজেন্ট ব্যাংক নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে নারী উদ্যোক্তাদের ব্যাপারে আপনি যেটা বললেন, এবং স্টার্টআপসদের জন্য, এদের জন্য এটা চ্যালেঞ্জিং, কারণ আমাদের যে কনভেনশনাল ব্যাংকগুলি, আমরা রিচ আউটটা ওই রকম হয় না, আর তারা ওই মানে কোলাটারাল ছাড়া, সিকিউরিটি ছাড়া কেউ টাকাটা দিতে চায় না। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের প্ল্যান আছে তাদের সাথে কাজ করা, নারীদের সাথে কাজ করা, এবং নতুন যারা নতুন উদ্যোক্তা তৈরি করা এবং তাদের সাথে কাজ করা। সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি হয় কি, সবাই যে আপনাকে কোলাটারাল দিয়ে বিজনেসে আসবে তা এখন আপনি কিভাবে শিওর হবেন যে একটা এই মানে নির্ণয় করাটা একটা ব্যাংকের জন্য ডিফিকাল্ট হয়। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের যে বিজনেসের সাথে যারা সম্পৃক্ত যে সকল অ্যাসোসিয়েশন গুলি আছে, আমাদের মার্কেটের যে তাদের দোকান মালিক সমিতি গুলি আছে, অথবা আমাদের যে চেম্বার গুলি আছে বাংলাদেশের, এদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি। আমি মনে করি সম্পৃক্ত করে এদের মাধ্যমেও কিন্তু আমরা যেতে পারি, তাইলে কিন্তু অনেক ইজি হয়। তারা যদি সিলেক্ট করে যে তাদের সমিতির যে বা তাদের অ্যাসোসিয়েশনের মেম্বার গুলিকে তারা সিলেক্ট করে দেয়, যেমন মহিলাদের চেম্বার আছে, অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাস্টার গুলিতে তাদের সমিতি আছে, সেইভাবে যদি একটা মানে ট্রাইপার্টি কিছু করা যায় তাহলে ইজি হয় ব্যাংকের জন্য এবং তাদের জন্য, এবং তাদের যে চেম্বার গুলি, অ্যাসোসিয়েশন গুলি, তাদেরও কিন্তু একটা মানে কাজ হয় তাদের মেম্বারদেরকে হেল্প করা। এইভাবে যদি আমরা যেতে আমাদের প্ল্যান আছে এইভাবে যাওয়ার, আমরা যদি এইভাবে যেতে পারি তাহলে হয়তো আরো তাড়াতাড়ি রিচ করতে পারি এবং তাড়াতাড়ি আমরা
মানে একটা মানে সিকিউরিটি ছাড়া বা কোলাটারাল ছাড়াও কিন্তু আমরা তাদেরকে দিতে পারি। আপনি দেখেন বাংলাদেশের অনেক গ্রামে গঞ্জে অনেক জায়গায় আছে যারা এনজিওরা দেখেন ফাইন্যান্স করতেছে, ওখানে তারা কিন্তু তারা একটা মডেল নিয়ে কাজ করছে এবং তাদের ইন্টারেস্ট রেট কিন্তু অনেক হাই, তারপরেও মানুষ নিচ্ছে, নিয়ে টাকাটাও ফেরত দিচ্ছে। তারপরে আরেকটা বড় জায়গা আছে যেখানে মানুষ পার্সোনাল লোন নিয়েও কিন্তু কাজ করতেছে, মানে এবং রেট অফ ইন্টারেস্ট এত বেশি, তারপরেও তারা কিন্তু নিয়ে কাজ করছেন, তারা ব্যাংকে আসতেছেন না, ব্যাংকের সাথে তাদের সম্পর্ক নাই, বা ব্যাংকের সাথে এত ফর্মালিটিস তারা জানেন না, বুঝেন না, ব্যাংকের কাছে যায় না। আমার মনে হয় যে এই অপরচুনিটি গুলি কিন্তু আমাদের সামনে আছে। আরেকটি যেটি আপনি বললেন যে আমাদের এজেন্ট ব্যাংকিং, আমরা এজেন্ট ব্যাংকিং এর কথা, এজেন্ট ব্যাংকিং তো অ্যাকচুয়ালি দেখেন এখন আপনার যদি যেখানে আপনার ইন্টারনেট লাইন আছে সেখানে কিন্তু আমরা যেতে পারি, কারণ এখন আইটি আপনার প্রযুক্তি নির্ভর কিন্তু আমাদেরকে করতে হচ্ছে, আমরা সেন্ট্রালাইজ ব্যাংকিং করতে হবে, কারণ আপনি কষ্ট কমাইতে হলে এগুলি ছাড়া তো বিকল্প নাই। এখন আপনার প্রযুক্তি দিয়ে আপনি যদি ইন্টারনেট লাইন থাকতে ইভেন আপনার ইউনিয়ন কাউন্সিলের যে অফিস, ওখানেও কিন্তু আপনি সেবা নিয়ে যেতে পারেন, ওখানেও কিন্তু আপনি এজেন্ট দিতে পারেন, ওখানে আপনি একটা ছোট বুথ করতে পারেন। আমাদের যে আমাদের ডাকের যে আপনার ইয়েগুলো পোস্ট অফিস গুলি আছে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে, ওগুলিকে আপনি ইউজ করতে পারেন। আমাদের হেলথের গ্রামীণ যে হেলথ সেক্টর ইয়েগুলি আছে, সেন্টার গুলি আছে, ওই সকল জায়গাকেও আপনি, কারণ ওই সকল জায়গায় কিন্তু ইন্টারনেট সার্ভিস আছে, ইলেকট্রিসিটি সার্ভিস আছে। এই সকল জায়গায় যদি আমরা যেতে পারি, আমার মনে হয় যে ব্যাংকিংটা আরো অনেক মানে কাছাকাছি নিয়ে যাওয়া যায়, মানুষের কাছাকাছি কাছাকাছি নিয়ে যাওয়া যায়। আরেকটি নিশ্চয়ই দুশ্চিন্তার জায়গা, নেগেটিভ কথাগুলো অবশ্যই চলে আসবে, সেটি হচ্ছে যে ঋণ খেলাপি বেড়ে যাওয়ার একটি প্রবণতা আমরা দেখেছি নতুন ব্যাংকগুলোর ক্ষেত্রে, এটি আরো বেশি প্রবলভাবে। সেই ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে কি ধরনের বাছবিচার করবেন ঋণ বিতরণে? আসলে আপনি দেখেন, আমি তো বললাম যে যাদের টাকা প্রয়োজন আছে, প্রয়োজন যাদেরকে টাকা দিতে চায় তারা নিতে চায় না, যাদের টাকা নেওয়া দিতে চায় না তাদের নিতে চায়। তো এই যে প্লাস আপনার ওই আপনি দেখেন আমাদের যে খেলাপির যে পরিমাণগুলি, খেলাপি যারা আমাদের মেজর খেলাপি যে টাকাগুলি আটকে আছে, এগুলি কিন্তু লিমিটেড কিছু লোকজনের কাছে, এবং এদেরকে আমরা সবাই জানি, চিনি, বুঝি, এবং ব্যাংকরাও জানে, চিনে, বুঝে। তো সুতরাং আমার তো মনে হয় না যদি ছোটরা কখনো টাকা নিয়ে টাকা দেয় না, বা ছোটরা আপনি খেলাপির পরিমাণ কিন্তু ওই সকল জায়গায় এসএমই খাতে বা অন্য জায়গায় কম। আমার মনে হয় যে কনসেন্ট্রেশনটা আমাদেরকে মিক্স আপ করতে হবে, আমাদেরকে অবশ্যই কর্পোরেট বিজনেস করতে হবে, অবশ্যই আমাদের কনজিউমার বিজনেস করতে হবে, এবং আমাদের হাউস আপনার বাসা বাড়ির জন্য আমাদের টাকা দিতে হবে, আমাদেরকে মানে অনেক কিছুর সাথে যাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে আমরা যে টাকাটা যে দিচ্ছি, কারণ টাকাটা তো মানুষের টাকা। আমরা যারা ব্যাংক করলাম, আমাদের টাকা কত, টাকাটা তো আপনার আমাদের যারা গ্রাহক তাদেরই টাকা, তাদের টাকাই আমি ডিস্ট্রিবিউট করছি। আমি মনে করি আমরা শুরু থেকে এই ব্যাপারে খুব কেয়ারফুল হব, যেন অন্যরা যে ভুল করেছেন সেই ভুলটা যেন না হয়। আর আমরা একটা বেঙ্গল ব্যাংকের সাথে আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি একটা জিনিস, আমাদের এই ব্যাংকের সাথে যারা উদ্যোক্তা, এই উদ্যোক্তা সবাই কিন্তু আপনার ব্যবসায়ী, এবং সবাই এক্সপোর্টের সাথে সম্পৃক্ত, এবং সফল ব্যবসায়ী এবং স্বচ্ছ ব্যবসায়ী সবাই। অসংখ্য ধন্যবাদ জনাব জসিমউদ্দিন। আমরা ডক্টর মনসুর আপনার কাছে একটু ফিরতে চাই, যেমনটি তিনি বললেন যে আসলে নতুন যারা উদ্যোক্তা তাদেরকে নিয়ে কাজ করা এটি তো আসলেই চ্যালেঞ্জিং, যে নতুন অবস্থায় আসলে কি করে তাদেরকে ব্যাংকিং সেবা আনা যায়। আপনাদের কি এমন কোনো আইডিয়া রয়েছে যে একেবারে শুরুতে স্টার্ট আপ যে কথাটা আপনি বললেন, তাদেরকে কি করে ব্যবসায় আনা, মানে ঋণে আনা যায় বা ব্যাংক সেবায় আনা যায়? ডক্টর মনসুর, আপনি আমাদের কিছু উদ্যোগ আছে, কিন্তু আমি বলবো যে উদ্যোগটা কেবল, আমি এখনো বলবো যে শুরুর পর্যায়ের কথা। অতি সম্প্রতি কয়েক মাস হলো আমরা আমাদের ইন্টারনেট যারা বিভিন্ন প্রোগ্রামার আছেন বা আইটি রিলেটেড যে ছোট ছোট যে উদ্যোক্তা আছে, প্রচুর শত শত হাজার হাজার আমাদের উদ্যোক্তা আছেন, তাদেরকে এখন আমরা কিন্তু লোন দিচ্ছি, এবং ওই তাদের যে অ্যাসোসিয়েশন তাদের থ্রুতেই এটা করা হয়েছে, এবং তাদেরকে সরাসরি ইন্ডিভিজুয়াল লোন, ছোট ছোট লোন দেওয়া হচ্ছে অ্যাক্রস বাংলাদেশ। এটা একটা উদ্যোগ। আবার আমাদের অঙ্গ প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে আরেকটা প্রোগ্রাম চালু করা হচ্ছে। তারা দেখছে যে কিভাবে অন্য তথ্যগুলোকে দিয়ে, অর্থাৎ টেলিফোন ইউজেস বা অন্য কোন ধরনের ফাইন্যান্সিয়াল ডেটার ভিত্তিতে
ক্রেডিট অ্যাপ্রুভাল দেওয়া যায় কিনা, খুব ছোট আকারে, হয়তো 50,000, 1 লাখ, 2 লাখ এরকম পর্যায়ে তারা এখন এটা এটা একটা পাইলট প্রজেক্ট পর্যায়ে আছে। তৃতীয়ত যেটা আমি বললাম যে বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগের কথা বলেছে, সেটা যদি কার্যকর ভাবে শুরু হয়, এটা কেবল গৃহীত হয়েছে, তাহলে কিন্তু ব্যাংকগুলোর রিস্ক অ্যাপেটাইট বেড়ে যাবে। রিস্ক বেড়ে যাবে। অ্যাপেটাইট মানে হচ্ছে যাদেরকে আগে দিত না, রিস্কি বলে এক্সক্লুড করতো, তাদেরকে ইনক্লুড করবে, কারণ এখন তারা ওই রিস্ক ওই ইন্স্যুরেন্সের স্কিমের আন্ডারে চলে আসবে। ফলে তাদের প্রোটেকশন লেভেলটা 80% পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এটাকে গ্যারান্টি দেবে আন্ডার দ্যাট স্কিম। তো সেটা যদি হয়, তাহলে এটা কিন্তু অনেক ব্যাংকের জন্য সুবিধা হবে। একেবারেই যারা সেই সুবিধাটি নতুন, কিভাবে আসলে অপরিচিত, সেই সুবিধাটা তাদের কিভাবে জন্য। আপনারা ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনতে চাই। তবে দর্শক, আরেকটি ছোট্ট বিরতির সময় হয়েছে। আপনারা দেখছেন নিভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন নিভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, ব্যাংক ও বাস্তবতা নিয়ে। ডক্টর আহসান এস মনসুর, বিরতিতে যাবার আগে আপনি নানা বিষয়ে কথা বলছিলেন। আপনি একটু বলবেন কি যে আসলে ব্যাংকগুলো তো আমরা জানি যে ঋণ দেওয়ার ক্ষেত্রে এখন খুব হিসেবি, এবং অন্যদিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে খেলাপি ঋণের যে পরিমাণ সেটিও কমে আসছে না, অর্থাৎ আদায় প্রক্রিয়াটাও খুবই স্থির হয়ে আছে। এই পরিস্থিতি থেকে আসলে কি করে এখন ব্যাংকগুলো দীর্ঘমেয়াদে সাস্টেইন করবে বা টিকে থাকবে? হ্যাঁ, না, ব্যাংকগুলোকে তো অবশ্যই সতর্ক করতে হবে, যেটা জসীমউদ্দিন সাহেব বলছিলেন। আফটার অল দিস আমানতকারীদের টাকাই তো আমরা ইন্টারমিডিয়েট করি, এটা তো ব্যাংকের নিজস্ব টাকা নয়। এবং নিজস্ব টাকা হলেও যেটাকে আমরা যে কোনো ভাবে খরচ ঋণ বিতরণ করবো তা নয়। এটাকে ক্লায়েন্ট ব্যাংক রিলেশনশিপের ভিত্তিতেই গভীরভাবে বিবেচনার মাধ্যমে করতে হবে, এবং পৃথিবীর সব দেশেই সেটা স্বীকৃত পদ্ধতি। এখন কথাটা হচ্ছে যে আমাদের দেশে এবং পৃথিবী বিশ্ব জোড়াই করোনার কারণে কিন্তু আরেকটা ধাক্কা এসছে। আমাদের আগে থেকেই নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণটা অনেক বেশি ছিল। সরকারি ভাবে বলা হয় 10-11%, বেসরকারি ভাবে বা আইএমএফ থেকে বলা হয় এটা 23%। অনেক বেশি। কারণ অনেক বেশি, কারণ বিশাল বিশাল একটা অংশ আছে যেটা কোর্টে আটকে আছে, হাজার হাজার কোটি টাকা কোর্টে আটকে আছে। দ্বিতীয়ত একটা বিশাল অংশ আছে যেটা ওই 10%, 2% ডাউন পেমেন্ট দিয়ে 15 বছরের শিডিউল করে নেওয়া হলে আসলে ওই টাকাটা কিন্তু আসবে না। তো এগুলো যদি আমরা ধরা হয় তাহলে এটা 23%, সেটা একটা বিশাল অঙ্ক কিন্তু। এবং সরকারি ব্যাংকগুলোর কথা যদি ধরি, সেখানে সরকারি ভাবে বলা হয় 35%, আসলে চিত্র হচ্ছে 65%। তো আমাদের এটা হচ্ছে প্রি কোভিড সিচুয়েশন, এর সাথে আবার কোভিড এর এই যে যে ইম্প্যাক্টটা হবে সেটা কিন্তু এখনো আমরা নির্ণয় করতে পারি নাই। সবাই ওয়েট করছে, কারণ জানুয়ারি মাস থেকে যে রেগুলেটরি ফোরবিয়ারেন্স যেটা ছিল সেটা উঠে গেছে। সেটা উঠে যাওয়ার পরে এখন জানুয়ারি মাস থেকে কেবল শেষ হলো, ফেব্রুয়ারি মার্চে যে আমরা বুঝতে পারবো, মার্চের পরে মানে এপ্রিল মে মাসের দিকে যে আমরা বুঝতে পারবো যে আসলে ফার্স্ট কোয়ার্টারে কতখানি এনপিএল বাড়লো, এবং সেটা তখন আমাদেরকে স্বস্তি বা অস্বস্তির কারণ সেটা থেকেই বুঝবো। অল্প বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। কিন্তু কতখানি বাড়বে সেটা নিয়ে এখন আমাদের দুশ্চিন্তা। আর এটার নিরসনের জন্য যে জিনিসটা দরকার হচ্ছে একটা কালচার তৈরি করা, সেই কালচারটা আমরা তৈরি করতে পারিনি। দ্বিতীয়ত যেটা হচ্ছে অর্থ ঋণ আদালতটাও কিন্তু ঠিকভাবে ফাংশন করছে না, এখানে যথেষ্ট ঢিলামি আছে। আইনগতভাবে যেটা আশা করা হয়েছিল, বলা হয়েছিল এতদিনের মধ্যে কোর্ট রিজলভ করা হবে, কেসগুলোকে রিজলভ করা হবে, সেটা হচ্ছে না সেইভাবে। ফলে ব্যাংকিং প্রক্রিয়াটা, আইনগত যে প্রক্রিয়াগুলো সেগুলো আটকে আছে বিশাল ভাবে, বিশাল একটা অঙ্ক, এবং বিশাল ব্যাংকের এখানে আটকে যাওয়াতে ব্যাংকগুলোর যেটাকে বলা হয়, ব্যাংক তো আসলে কি রিভলভিং ফান্ড, একজনের টাকা শোধ করবে, সেই টাকাটা নিয়ে আরেকজনকে তারা ঋণ দিবে, সেই রিভলভিং ফান্ডের রিভলভিং নেচারটাই নষ্ট হয়ে যায়। এবং তখন কিন্তু আমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন করার যে ক্যাপাসিটি, নতুন উদ্যোক্তাদের যে দেওয়ার ক্যাপাসিটি, সবগুলোই কিন্তু খর্ব হয়ে যাচ্ছে এই প্রসেসের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মনসুর। জসীমউদ্দিন, আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি তো বিসিসিআই এর প্রথম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি ব্যবসায়ীদের আসলে কষ্টের জায়গাগুলো খুব কাছ থেকে দেখেছেন। আমরা দেখেছি করোনা বাস্তবতার মধ্যেও কিন্তু এফবিসিসিআই থেকে বলা হয়েছিল যে ব্যাংকগুলো আসলে প্রণোদনা ঋণ বিতরণে গাফিলতি করছে। তো আপনি নতুন করে সেই ব্যবসায়ীদের অবস্থানটি আপনি জানেন, অন্যদিকে ব্যাংকের অবস্থানটি আপনি এখন জানবেন। সেই বাস্তবতায় ব্যবসায়ীদের কল্যাণে আপনি কি মনে করেন, কি কি করা উচিত ব্যাংকগুলোর? না, আসলে আমাদের এখানে তো ব্যাংক এবং কাস্টমার, ব্যবসায়ী, এগুলি মানে একের পরিপূরক। কারণ এখানে যেরকম ব্যাংকের ব্যবসায়ী দরকার এবং ব্যবসায়ীর ব্যাংক দরকার। কারণ আমরা যারা ছোট থেকে বড় হয়েছি, আমরা তো ব্যাংকগুলির
সাথে কাজ করেই কিন্তু এখানে এসেছি, এবং বাংলাদেশের যে আজকে যে অর্থনীতি, বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এর সাথে আমাদের ব্যাংকগুলির একটা বিশাল বড় ভূমিকা তো অবশ্যই আছে, যোগসূত্র নাইলে তো রয়েছে। এখানে আসতে। কারণ আজকের এই ব্যাংক সেক্টরটাই কিন্তু আজকের এই বিজনেস বাণিজ্য, ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু এখানে হেল্প করেছে। এখন ব্যাংকের আসলে যেটা আসান এইচ মনসুর সাহেব বললেন, যে আজকের যে বাস্তবতা, আজকের যে অবস্থা, আপনার আফটার কোভিড কি হবে আমরা তো এখনো জানি না। আমরা একটু আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট যখন চলছিলেন আমরা কথা বলছিলাম যে সারা বিশ্বে এখন শিপিং ফ্রেট প্রায় 3 গুণ বেড়ে গেছে। এগুলি কিন্তু কোভিড এর আফটার কোভিড এর কিন্তু সিচুয়েশন। এখন আপনার এই ব্যবসা বাণিজ্য, এখন দেখেন আমাদের যারা এক্সপোর্ট করছেন, আমরা যে সকল জায়গায় আমরা এক্সপোর্ট করি সেই সকল জায়গায় এখনো লকডাউন চলছে, এখনো অনেক জায়গায় তাদের রিটেল শপস গুলি ওপেন না, 6টার পরে বন্ধ, কারফিউ হচ্ছে, এরকম অবস্থা কিন্তু এখনো আছে। আপনি এইটা তো একটা মহামারী, এই মহামারীর একটা ধাক্কা কিন্তু আমাদের সব জায়গায় আসবে, এখানে ব্যাংকিং সেক্টরও পড়বে, এই সব জায়গায় পড়বে। এখন ব্যাংকাররা, অনেক ব্যাংকার অনেক হেল্প করছে, আবার কিছু কিছু ব্যাংক হয়তো আপনার আমাদের ব্যবসায়ী বিসিসিআই থেকে তখন বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে স্টিমুলাস প্যাকেজটা যেন সব জায়গায় আপনার যায়। সরকার তো বলেছেন যে কাস্টমার ব্যাংকারদের রিলেশনের উপরে তারা কাজ করবেন, সেটাই ঠিক আছে, সেভাবে হয়েছে। তো প্রেসার কিছুটা আমাদের ব্যবসায়ীদের তরফ থেকে, যেমন আমি মনে করি যে এখনো সেক্ষেত্রে 52% কেন নতুন ব্যাংক হিসেবে বেঙ্গল ব্যাংক যখন আসবে তখন তো তার কোনো কাস্টমার নেই, এবং কাস্টমার ব্যাংক রিলেশনের ব্যাপারটিও এখানে নেই। কাস্টমার তো তাহলে আমাকে আপনারা বানাতে কিভাবে হবে, কাজ আমি করবেন? কাস্টমার বানাতে চাই। আমরা যেটা মনে করি যে আমরা কাস্টমার বানাতে চাই, আমরা কাস্টমার বাগাই আনতে চাই না, যে কাস্টমার একটা ব্যাংক আছে তাদের কাস্টমারকে নিয়ে আসতে চাই না, নতুন ব্যাংকার হিসেবে আমরা নতুন কাস্টমার বানাতে চাই, নতুন আমরা ছোটদের সাথে বড় হতে চাই। কারণ আপনার এসে বিজনেস, এখানে আসলে আমাদেরকে তো ফাইন্ড আউট করতে হবে যে আমরা কিভাবে নতুন ব্যাংক, নতুন কাস্টমার নিয়ে কিভাবে আমাদেরকে সার্ভাইভ করতে হবে। তো সুতরাং এখানে ব্যাংকার, দেখেন আমাদের বাংলাদেশের কিন্তু অনেক সম্ভাবনা আছে, মার্কেটটা কিন্তু অনেক বড় হবে। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে 2041 সালে আমাদের উন্নত দেশ হবে, 12,500 কোটি টাকা, আমাদের $12,500 আমাদের আয় হবে, ইনকাম হবে, কনজামশন বাড়বে, ব্যাংকের আমাদের এই যে সম্ভাবনা, এবং আপনার এসডিজি যে আপনার অতিক্রম হবে, এগুলিতে কিন্তু ব্যাংকের ব্যবসায়ীদের এবং আমাদের কিন্তু কাজ করার অনেক সুযোগ আছে, আমাদের ইকোনমি কিন্তু সাইজটা অনেক বড় হবে। তো সুতরাং এখানে আমি মনে করি যে অপরচুনিটি ইজ দেয়ার। এখন নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদেরকে যতটুকু আমরা কাজটা করতে পারি সেটাই হচ্ছে আমাদের মানে লক্ষ্য থাকা দরকার আর কি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা শেষবারের মতো ছোট্ট করে ডক্টর মনসুর আপনার কাছে একটু ফিরতে চাই। নতুন ব্যাংক যারা আসলে কাজ করছে তাদের প্রতি, আপনি তো দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন, অনেক অভিজ্ঞতা আপনার পরামর্শ কি থাকবে? দেখুন, নতুন ব্যাংকের অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাকে ঋণ দিতে হবে। তাহলে কি হয়, সাধারণত একটা রিস্কি সেগমেন্টের দিকে তারা পড়ে যেতে পারে, সেই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে। হাই রিস্কে কিন্তু প্রথমে গেলেই মুশকিল হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমাকে ডিপোজিট নিতে হবে, অর্থাৎ অন্য ব্যাংক যদি 3% দেয়, 4% দেয়, নতুন ব্যাংকে কিন্তু 0.5% বেশি দিতে হবে। দুই দিক দিয়ে কিন্তু তারা স্কুইজ, তাদেরকে একটু কম ইন্টারেস্টে লোন দিতে হবে, একটু বেশি ইন্টারেস্টে ডিপোজিট নিতে হবে। আবার ম্যানেজমেন্টও স্ট্রং পেতে হবে, অন্য ব্যাংক থেকে একটু বেশি টাকা দিয়ে তাদের স্টাফ নিয়ে আসতে হবে। তো সব জায়গাতে নতুনদের একটা চ্যালেঞ্জ থাকে, এবং এই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করতে পারলেই তারা সাকসেসফুল হয়। আবার যদি ওভারকাম করতে না পারে, তাহলে অনেক আমাদের নতুন ব্যাংক কিন্তু মুখ থুবড়ে গেছে, সেভাবে মুখ থুবড়ে যেতে পারে। তো এই চ্যালেঞ্জ গুলো অবশ্যই পুনরায় বিবেচনায় নেবেন, কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু আরেকটু গভীর হচ্ছে কোভিড এর কারণে। কাজে সতর্কতার সাথে এগুতে হবে, কিন্তু দৃঢ়তার সাথে এগুতে হবে, তাহলে পরে সীমানা কিন্তু অনেক বড়, অনেক দূর যাওয়া যাবে। জসিমউদ্দিন, আপনার কি মনে হয় চ্যালেঞ্জগুলো আপনি নিতে পারবেন? অবশ্যই আমাদেরকে তো চ্যালেঞ্জ নিয়েই আগাতে হবে, কারণ আমাদের প্রতিটা স্তরে কিন্তু চ্যালেঞ্জ। আমি তো শুরুতেই বলেছি যে বাংলাদেশের সৃষ্টি থেকে কিন্তু আমরা চ্যালেঞ্জের ভিতর দিয়ে আছি, আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়ে আগাতে হবে, এবং এই চ্যালেঞ্জ আমাদেরকে জয় করতে হবে। কারণ আমরা জানি যে দেয়ার ইজ এ লট অফ অপরচুনিটি, এবং আমরা হয়তো স্লো যাব, আমরা অত মানে অ্যাগ্রেসিভ হব না, আমরা স্লো যাব, বাট স্টেডি থাকার চেষ্টা করব।
সেই স্লো যাত্রা হোক আপনাদের, এবং খুব মানে যেটি বলা হয় যে বিজয় হবে তাদেরই, যারা আসলে আস্তে চলতে পারে এবং নীতি বজায় রেখে চলতে পারে, সেই জন্য আপনাদের প্রতি অসংখ্য শুভকামনা রইল বেঙ্গল ব্যাংকের জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে এতক্ষণ ধরে কথা বলছিলেন, ডক্টর মনসুর এবং জসিমউদ্দিন। এতক্ষণ ধরে আপনারা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন দর্শক, সুস্থ থাকুন। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।